15 বছর পর আজ নিজের দেশ বাংলাদেশে যাচ্ছি। আজ আমার সব কিছু আছে, টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি সবই আছে, শুধু নেই আমার মা। আমি এতিম নই। মানুষের মা বাবা মারা গেলে তাকে এতিম বলে। আমার মা আছে, কিন্তু বাবা নামটা আমার জীবনে এক অভিশাপ। আজ আমার কাছে আমার মা নেই, এর অন্যতম কারণ আমার বাবা। আমি ইসমাইল মাহমুদ, এখন আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি। আমি প্লেনে বসে উপরের কথাগুলো ভাবছি। আমি জানি না আমার মা এখন কেমন আছে, কি অবস্থাতে আছে, তাও আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। আমার নীলার কথা খুব মনে পড়ছে। ও, নীলা আমার ছোটবেলার খেলার সাথী। মেয়েটা অনেক ভালো ছিল, আমাকে ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এক ঝড়ে সব এলোমেলো করে দিল। প্লেনে বসে এসব ভাবতে ভাবতে কখন যে বাংলাদেশে এসে পড়লাম বুঝতেই পারলাম না। আমি এয়ারপোর্ট থেকে বের হলাম। 15 বছর পর নিজের দেশে পা রেখে অনেক ভালো লাগছে। আমি এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বের হলাম। আমার গাড়ি চলতে লাগলো। এর কিছুক্ষণ পর গাড়ি জ্যামে পড়লো। আমি চারপাশ দেখছি, এর মধ্যে আমার চোখ গেল রাস্তার পাশে। দেখলাম এক বয়স্ক লোক বসে আছে। আমার লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আমি বুঝতে পারছি না কে এই লোক যাকে আমার এত চেনা চেনা লাগছে। আমি গাড়ি থেকে নেমে লোকটার দিকে যেতে লাগলাম। দেখে মনে হচ্ছে অনেক রোগা, হাতে ভিক্ষার থালা, কাছে কি দেখলাম এক হাতে থালা আর এক হাতে প্রেসক্রিপশন। আমি লোকটাকে বললাম, আচ্ছা আপনার নাম কি? লোকটা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সবাই ভিক্ষা দিয়ে চলে যায়, আমি নাম জিজ্ঞেস করলাম এজন্য। নাসির খান। নামটা শুনে আমার মনে ধক করে উঠল। আমি তারপর বললাম, আপনার বাড়ি কোথায়? ভোলা। কোন গ্রাম? মাছকাটা। এখন আমার ভাবনার কল্পনা এক হলো। আমি যাকে সারা জীবন ঘৃণা করেছি, এই সেই লোক। আমি রাগে ঘৃণায় 500 টাকার একটা নোট লোকটার থালাতে ছুঁড়ে মেরে চলে আসলাম। আমি গাড়িতে করে হোটেলে চলে আসলাম। ঘৃণার কারণে আর ফিরেও তাকালাম না। মনে অনেক রাগ, যার জন্য আমি আমার মায়ের কাছ থেকে দূরে। আজ বাংলাদেশে এসে তার মুখ দেখতে হলো। আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বিছানাতে শরীর এলিয়ে দিলাম। ভাবতে লাগলাম আমার জীবনের কথা। চলেন অতীত থেকে ঘুরে আসি। আজ থেকে 17 বছর আগে আমার জন্মদিনের রাতে আমি মা বাবার জন্য অপেক্ষা করছি। প্রতি জন্মদিনে বাবা আমাকে অনেক খেলনা আনতো, আরো অনেক কিছু, কিন্তু সেদিন রাতে বাবা আমার জন্য কিছু আনলো না। বাবা আনলো এক মহিলাকে, তাও বিয়ের সাজে। আমার তখন 8 বছর। আমি বেশি কিছু বুঝতাম না, তবে আমার মায়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বাবাকে, বাবা আমার খেলনা কই? বাবা কিছু না বলে ওই মহিলাকে নিয়ে আমাদের বাসার এক রুমের ভিতরে চলে গেল। মা কিছু বলছে না, চেয়ারে বসে শুধু চোখের পানি ছাড়ছে। আমি মাকে বললাম, মা তুই কাঁদছো কেন? আর বাবা আমার জন্য খেলনা আনলো না কেন? মা কিছু না বলে আমাকে ধরে হু হু করে কেঁদে দিলেন। আমি কিছুদিন ধরে দেখতাম বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করে, আর কিছু হলেই বাবা মাকে মারে। আমার অনেক খারাপ লাগতো এসব দেখে। আমার জীবন সম্পূর্ণ বদলে গেল। আমাকে আর মাকে বাবা এখন আর দেখতেই পারে না। আমার মা সারাদিন বাসার সব কাজ করে, কাজের মহিলার মতো সবকিছু রান্না করত। কিন্তু আমার বাবার দ্বিতীয় স্ত্রী আমাদের 3 বেলার খাবার 2 বেলা দিত। মা নিজের খাবার রেখে আমাকে খাওয়াতো। বাবা এসব কিছুই বলতো না, কিছু হলেই আমার মাকে মারতো। বাবার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে আমাকেও মারতো বাবা। আমি অনেক কান্না করতাম মার কাছে যেয়ে। হঠাৎ একদিন মা রান্নার কাজ করতেছিল, আমি বাহিরে খেলছিলাম, তখনই আমার হাতের ধাক্কা খেয়ে একটা গ্লাস পড়ে ভেঙে গেল। বাবার দ্বিতীয় স্ত্রী এসে দেখলো গ্লাস ভেঙে গেছে, তাই আমাকে একটা চড় মারলো। তখনই আমার মা রান্নাঘর থেকে চলে আসলো। কি হয়েছে রূপা? ওকে মারছো কেন? আসলে বাবা দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা। মারছি বেশ করছি, গ্লাস ভেঙেছে কেন? ও তো ছোট, হয়তো বুঝতে পারেনি, হাতে লেগে পড়ে গেছে, তাই বলে তুমি ওকে মারবে? কি আমার মুখে মুখে কথা, আবার আমার নাম ধরে বলিস? তুমি আমার সতীন, তুমি সব করতে পারো, কিন্তু আমার ছেলেকে মারতে পারো না। কি এত বড় কথা? আমি মারবো, 100 বার মারবো, দেখে তুই কি করিস। এই বলে রূপা আমার দিকে এগিয়ে আসে। আমাকে প্রথমে থাপ্পড় মারার কারণে আমি কান্না করছিলাম, আর আমাকে মারতে আসা দেখে মা আমাকে তার পিছনে নিয়ে নেয়। কিন্তু রূপা থামে না, সে আমার মায়ের সাথে জোরাজোরি করতে থাকে। এইরকম কিছুক্ষণ চলতে থাকে। এক সময় ওই মহিলা আমাকে মায়ের পিছনে এসে মারতে শুরু করে। আমার মা এইসব দেখে আর থাকতে পারে না, ওই মহিলাকে একটা থাপ্পড় মারে।
মহিলা দূরে পড়ে যায়। মা আমাকে কোলে নেয়। তুই আমাকে মারলি, এর ফল ভালো হবে না, দেখে নিস। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। যা যা। রূপা নামের মহিলা তার রুমে চলে গেল। আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু জানতাম না যে আজ আমার জীবনের কঠিন সময় শুরু হয়ে গেল। রাতে বাবা বাসায় এসে রূপার রুমে গেল। রূপা বাবাকে কি যেন বলল। আমি মায়ের পাশে শুয়েছিলাম। মা আমাকে গল্প বলছিল। তখনই বাবা রুমে আসলো। এসেই কিছু না বলে মাকে মারতে লাগলো। আমি ভয়ে কান্না করতে লাগলাম। বাবা মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়ক মারতে লাগলো। এরপর নিজের বেল্ট খুলে মাকে মারতে লাগলো। চুলের মুঠি ধরে পিটাতে লাগলো। মা ব্যথায় চিৎকার দিয়ে কান্না করতে থাকলো আর ছেড়ে দিতে বলল। কিন্তু বাবার কানে সেই চিৎকার যেন গেল না। সে মাকে মারতেই লাগলো। আমি বাবাকে বলতে লাগলাম, বাবা মাকে ছেড়ে দাও, বাবা মাকে ছেড়ে দাও। বাবা আমাকে 2টা থাপ্পড় দিয়ে আমাকে আর মাকে ধরে দরজা খুলে বাহিরে ছুঁড়ে ফেললো। তুই রূপাকে মারতে চাস? জানিস না রূপা আমার জান? তুই চলে যা, তোর বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুই নাসির খানের ভালোবাসাকে মারতে চেয়েছিস। আমি তাকে মারতে চাইনি, সে আমার ছেলেকে মেরেছে, তাই আমি রাগে তাকে একটা থাপ্পড় দিয়েছি। কিন্তু আমি তাকে মারতে চাইনি। আমাকে বের করে দিও না। তোমার ছেলেও, ওকে নিয়ে আমি কোথায় যাব? পিছন থেকে, মিথ্যা বলছে ও, আমাকে মারতে চেয়েছে। চলে যা তুই, আর কোনোদিন আমার সামনে এবং আমার বাড়ি আসবি না। আমাকে বের করে দিও না। আমি তোমার ঘরের এক কোণাতে পড়ে থাকবো। আমি কোনোদিন কিচ্ছু বলবো না। তবুও তুমি আমার ছেলে আর আমাকে বের করে দিও না। সেদিন মা অনেক কাকতি মিনতি করেছিল, কিন্তু বাবার মন গলেনি। সে আমাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। আমার বাবা ছিল মাসকাটা গ্রামের একমাত্র ধনী। বাবার অনেক টাকা ছিল আর ছিল অনেক ক্ষমতা। কেউ কিছু বলতে পারতো না বাবাকে। আমার নানা বাড়ি ছিল পাশের গ্রামে। সেই রাতে মা আমাকে নিয়ে কান্না করতে করতে নানার বাসায় চলে যায়। চলুন এবার বর্তমানে ফিরা যাক। আমি শুয়ে শুয়ে এসব কথা ভাবছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এর মধ্যে রুমের দরজাতে কে যেন নক করলো। আমি দরজা খুলে দেখলাম আমার খাবার নিয়ে এসেছে। আমি খাবার রেখে লোকটাকে বিদায় করে দিলাম। আমার খেতে ইচ্ছে করছে না। আমি হালকা কিছু খেলাম। অলরেডি রাত হয়ে গেছে। আমি বিছানাতে ঘুমাতে গেলাম। যেই বাবা আমার অনেক ধনী ছিল, যার অহংকার ছিল আকাশচুঙ্গী, তার আজ কি অবস্থা। আমি দেখলাম ভাগ্যের কি নির্মম পরিহাস। আমাকে আর মাকে কষ্ট দিয়ে বাবা সুখে থাকতে পারিনি। বাবার অহংকার আজ মাটিতে মিশে গেছে। তাকে আজ পথের ভিখারি বানিয়ে দিয়েছে। অতীত, আমি আর মা সেদিন নানা বাড়ি চলে গেছিলাম। মা মামাকে সেদিন সব খুলে বলেছিল। মামার মন অনেক খারাপ হয়ে গেল, কারণ তার একটাই বোন, আর তার সাথে এই ঘটনা। কি করবে মামা ভেবে পাচ্ছিল না। এরপর অনেকবার মামা আমার বাবার কাছে গিয়েছিল, কিন্তু প্রতিবার বাবা মামাকে অপমান করে পাঠিয়ে দিত। এর কিছুদিন পর বাবা মাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। সেদিন মা কিছু বলেনি, শুধু একদিকে তাকিয়েছিল। আমি ভাবতে লাগলাম, যেই বাবার আগে প্রচুর টাকা ছিল, সে আজ কিভাবে পথের ভিখারি। খুব জানতে ইচ্ছে করছে আজ তার রূপা কই, যার জন্য আমার মাকে ছুঁড়ে ফেলেছিল। আবার ভাবলাম, যতই খারাপ হোক, সে আমার জন্মদাতা পিতা। কিছু ভাবতে পারছি না। এইসব কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালের পাখির কিচির মিচির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে পড়লাম। হালকা কিছু নাস্তা করে বের হলাম। উদ্দেশ্য সেই জায়গা যেখানে আমার বাবাকে দেখেছি গতকাল রাতে। অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার কাছে যাব। সে যতই খারাপ হোক, তার সেই ভিখারি অবস্থাতে দেখে আমার অনেক খারাপ লেগেছে। আমি কালকে সেই জায়গায় চলে গেলাম, কিন্তু আজ সেখানে বাবাকে দেখতে পেলাম না। কিন্তু তার জায়গায় অন্য একজনকে বসে থাকতে দেখলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আচ্ছা, কালকে এখানে এক লোক বসে ভিক্ষা করছিল, আপনি তো তার পাশে ছিলেন, সে আজ আসেনি? আপনার নাসির ভাইয়ের কথা কইতাছেন? হ্যাঁ। লোকটা এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, আহারে, আজকে সকালবেলা নাসির ভাই মারা গেছে। জানেন, অনেক ভালো লোক আসিল। লোকটা অনেক বড় অসুখী হয়েছিল। কি জানি, মনে করতে পারছি না। হ্যাঁ, বিলাট কি জানি। আমি কিছু বলতে পারছি না। যে বাবার প্রতি আমার এত ঘৃণা, আজ তার মৃত্যুতে আমার অনেক খারাপ লাগছে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। জানেন, সাহেব নাসির ভাই জীবনে এক ভুল করেছিল। সে তার বউ বাচ্চাকে তার দ্বিতীয় বইয়ের কথা শুই না ঘর থেকে বাইর কইরা দেয় আর তালাক দিয়া দেয়।
কিন্তু সে জানতো না তার দ্বিতীয় বউ একটা রক্তচোষা শয়তান। তার দ্বিতীয় বউ নাসির ভাইয়ের সব সম্পদ নিয়ে নেয় এবং তাকে তালাক দিয়ে অন্য বেডার লগে বিয়ে বয়। নাসির ভাই নিজের ভুল বুঝতে পারে। তারপর সে তার বউ বাচ্চাদের আনতে যায়। যাইয়া শুনতে পায় তার বউয়ের আবার বিয়া হইছে। সে আর কিছু করে না, কারণ তার বউয়ের সামনে যাওয়ার মুখ হারাইয়া ফেলছে। আমি শুধু শুনছি তার কথা, কিছু বলছি না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। নাসির ভাই তার শালার কাছে অনেকবার তার প্রথম বউয়ের ঠিকানা চাইছে, কিন্তু সে তা দেয় নাই। তাই সে ঢাকা চইলা আহে আর আমাগো লগে থাকে। আজ থেকে 16 বছর আগে নাসির ভাই আমাগো এখানে আহে। তারপর সে এখানেই থাকছিল, কিন্তু কিছুদিন ধইরা সে অনেক অসুখে ভুগছিল। ডাক্তারের কাছে যাইয়া জানতে পারলো তার ব্লাড ক্যান্সার হয়েছে, আর আজ সে মারা গেল। বাবার কথা শুনে আমার যত রাগ ছিল তার প্রতি সব শেষ হয়ে গেল। আচ্ছা, আমাকে তার বাসায় নিয়ে যেতে পারবেন? পারুম না কে, আমার লগে আহেন। আমি লোকটার সাথে গেলাম। এক বস্তিতে নিয়ে গেল আমাকে। আমার বাবা এখানে থাকতো। আমাকে একটা ছোট ঘরের সামনে নিয়ে গেল। এখানে নাসির ভাই থাকতো। আমি ভিতরে গেলাম। ঘরের ভিতরে যেতেই সামনে দেয়ালে দেখলাম আমার ছোটবেলার একটা ছবি, আর তার পাশে মা। আমি ছবিটা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, হাউমাউ করে কান্না করে দিলাম। বাবা আমাদের অনেক ভালোবাসতো, এই ছবি তার প্রমাণ। আমি ছবিটা নিয়ে অনেকক্ষণ কান্না করে বাহিরে আসলাম। তারপর বাবার কবরের কাছে গেলাম। বাবা তার নিজের পাপের শাস্তি পেয়েছে। আমার মায়ের সাথে করা অন্যায়ের ফলে বাবাকে বিনা চিকিৎসাতে মরতে হয়েছে। আমি কিছুক্ষণ সেখানে থেকে আমার গাড়ি করে রুমে চলে আসলাম। জানি না আমার মা এখনো কি সেখানে আছে। আমার মাকে নিতে যেতে হবে, কারণ মা আমার জীবনের সব। আমি মায়ের কাছে যাব। আমি মাকে একবারে আমার কাছে নিয়ে আসব। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম আমি মণিপুর গ্রামে যাব আমার মাকে খুঁজতে। জানি না কিভাবে আছে আমার মা। আজ থেকে 15 বছর আগে আমি চলে এসেছিলাম মণিপুর গ্রামে। মণিপুর গ্রামে আমার নানার বাড়ি। যে গ্রামটি ছিল মাসকাটা গ্রামে পাশেই। বাবা তার শাস্তি পেয়েছে, হয়তো একটু বেশি পেয়েছে। শেষ সময়ে বিনা চিকিৎসাতে মারা গেছে। যেই মহিলার জন্য বাবা আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেই মহিলাই বাবাকে বাসা থেকে বের করে দিছে। এখন হোটেলে সবকিছু গুছগাছ করে একটা ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম মণিপুর গ্রামের উদ্দেশ্যে। মাকে নিয়ে চলে আসব, আমেরিকা চলে যাব। আমার মাকে নিয়ে বাসে উঠে বাসের সিটে বসে পড়লাম। বাস চলতে শুরু করলো। বাসে বসে ভাবতে লাগলাম আমার অতীত। বাবা যখন আমাকে আর মাকে বাসা থেকে বের করে দেয়, সেদিন রাতে বেলা মা আমাকে নিয়ে মণিপুর গ্রামে আমার মামা বাড়ি চলে আসে। এসে মামাকে সবকিছু খুলে বলে, কিন্তু মামা কিছু করতে পারবে না, কারণ আমার বাবার অনেক টাকা আর তার মাসকাটা গ্রামে অনেক প্রভাব। আমার দিন কাটতে লাগলো মামা বাড়িতে। আসলে আমার মায়ের এক বড় ভাই, আর আমার মামাই হলো তার সংসারের প্রধান কর্তা। মামা আমাদের অনেক ভালোবাসতো। মামা আমার বাবার কাছে অনেকবার গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। শেষে বাবা মাকে ডিভোর্স দিয়ে দেয়। সেদিন মা অনেক কেঁদেছিল, আমিও মায়ের সাথে কান্না করেছিলাম। আসলে মা কান্না করলে আমিও কান্না করতাম। এভাবে 2টা মাস কেটে গেল। এর মধ্যে আমি আর আমার মা আমার মামির চোখের শুল হয়ে গেলাম। আসলে মামি আমাদের সহ্য করতে পারতো না। মামার এক ছেলে এক মেয়ে ছিল। মামার ছেলে কিছু হলেই আমাকে মারতো। মামি অনেক কথা বলতো আমার মাকে, মা কিছু বলতো না, শুধু রুমে কান্না করতো। আসলে নানা মারা যাবার পরে মামাই নানার সবকিছু দেখাশোনা করত। মামার ছোট একটা দোকান ছিল, সেই দোকান দিয়ে সবার খরচ সামলানো অনেক কষ্টকর। আমার মায়ের চেহারা অনেক সুন্দর ছিল, তাই মায়ের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসতো, কিন্তু মা আমার জন্য বিয়ে করতে রাজি হচ্ছিল না। আমার মায়ের বিয়ের প্রস্তাব দিলেও আমাকে নিতে অস্বীকার করত, তাই মা বিয়ে করতে রাজি হচ্ছিল না। একদিন এক বুড়া লোক আমার মাকে বিয়ে করার কথা জানালো এবং সে আমার খরচ বহন করবে, আমাকে তার ছেলে হিসেবে মানুষ করবে। লোকটি আরেকটি বিয়ে করেছিল। তার প্রথম স্ত্রীর 3 সন্তান ছিল, 3 জন ছেলে। আমার মা রাজি হচ্ছিল না। মামি যে আমাদের সাথে খারাপ আচরণ করত সেই কথা মামাও জানতো, কিন্তু কিছুই বলতে পারতো না। তাই আমার মাকে বলে রাজি করলো। মায়ের আবার বিয়ে হলো, সবকিছুই নতুন। আমি নতুন পরিবেশে আসলাম। আসলে মাকে যে লোকটি বিয়ে করেছিল তার নাম নূর মোহাম্মদ। লোকটা অনেক ভালো ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো। আমি আবার স্কুলে যাওয়া শুরু করলাম। জীবনটা আবার স্বাভাবিক হয়ে যেতে লাগলো, অনেক ভালোভাবেই কাটছিল। আমি নূর মোহাম্মদকে বাবা বলে ডাকতাম।
সে আমাকে যে এত ভালোবাসতো, এইসব বাবার দ্বিতীয় স্ত্রী আর তার ছেলেদের একদমই ভালো লাগছিল না। কিন্তু তারা কিছু বলতেও পারছিল না, কারণ বাবা অনেক রাগী মানুষ ছিল। সে সবসময় তাদের রাগের উপরে রাখতো। আমার দিন অনেক ভালোই যাচ্ছিল। আমি, মা, বাবা সবাই মিলে অনেক সুখেই ছিলাম। এইভাবে 2টা বছর কেটে গেল। কিন্তু আল্লাহ আমার কপালে বোধহয় সুখ লেখেনি। একদিন বাবা হার্ট অ্যাটাক করলো। হাসপাতাল নেওয়ার আগেই বাবা গাড়িতে মারা গেল। জীবনে দ্বিতীয়বারের মতো বাবাকে হারালাম। সেদিন মা কান্না করেনি, শুধু একদিকে তাকিয়েছিল। সেদিনের পর থেকে আর আমার জীবনে নেমে আসলো অন্ধকার। যেদিন থেকে নূর মোহাম্মদ মারা গেল, আমার আর আমার মায়ের জীবনে নেমে আসলো কালো অন্ধকার। আমার বাবা নূর মোহাম্মদ অনেক টাকার মালিক ছিল। বাবা মারা যাবার পরই তার প্রথম ঘরের ছেলেরা সবকিছু ভাগ করে নিয়ে নেয়। আমার মাকে আর আমাকে কিছু দেয়নি। মাত্র 2 মাসের ব্যবধানে আমার মা চরম কষ্ট পেল। আমার বয়স তখন 9 বছর। একদিকে মামার অবস্থা ভালো না, সেখানে মামা নিজের সংসার চালাতেই হিমশিম খায়। সেখানে আমাদের কিভাবে চালাবে? আর মামিও আমাদের বেশি ভালো জানে না। আমাদের বাসার পাশেই ছিল আকরাম খানের বাড়ি। আকরাম খান ছিল অনেক বড় ব্যবসায়ী। তার বাসাটা ছিল অনেক বড়, আমাদের বাসার থেকেও বড়। আকরাম খানের একমাত্র মেয়ে ছিল নীলা। নীলার বয়স তখন 5 বছর। নীলা আমাদের বাসায় থাকতো। আমি আর নীলা সারাদিন খেলা করতাম। নীলাকে ওর বাবা মা আমাদের বাসায় আসতে দিত না বেশি, তারপরও লুকিয়ে আসতো আমার সাথে খেলার জন্য। কতদিন যে মার খেয়েছে আমার কাছে খেলতে আসার জন্য। এইভাবেই আমার দিন চলতে লাগলো। যতক্ষণ আমি নীলার সাথে থাকতাম ততক্ষণ আমি ভালো থাকতাম। আমাদের বাসার পিছন দিকে একটা নদী ছিল। নদীর পাড়ে একটা অনেক বড় বটগাছ আছে, অনেক পুরনো বটগাছ, বিশাল বড়। আমি আর নীলা প্রায় সারাদিন সেখানে থাকতাম। বাসায় গেলেই আমার মন খারাপ হয়ে যেত, তাই সারাদিন সেখানে থাকতাম। এদিকে নূর মোহাম্মদের 3 ছেলের নাম রনি, রবি, রাফি। রনি বিয়ে করেছে। আমাদের বাসায় একটাই, সেখানে আমরা সবাই থাকতাম। বাবা মারা যাবার পর শুধু সম্পদ 3 ছেলে ভাগ করে নিয়েছিল, কিন্তু থাকতো সবাই একই বাসায়। আমি আর মা বাবার রুমে থাকতাম। আমাকে বাবার প্রথম স্ত্রী দেখতে পারতো না, এমনকি আমার মাকেও না। আমাকে আর মাকে ঠিকমতো খেতে দিত না, কিন্তু আমার মাকে দিয়ে ঘরের সব কাজ করাতো। কাজের মহিলার মতো সব কাজ করতো আমার মা, কিন্তু বিনিময়ে আমাদের ঠিকমতো 3 বেলা খাবার দিত না। যখন বাসায় ভালো কিছু রান্না হতো তখন আমার মন চাইতো আমিও খাবো, কিন্তু মায়ের কাছে চাইলেও পেতাম না। মা যে নিরুপায়। কয়েকদিন যাওয়ার পর আমাকে আর মাকে কোনো ভাত খেতে দিত না। ভাতের মার দিত আমাদের খাওয়ার জন্য। যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা ভাত কোথায়, মা বলতো এগুলো খেয়ে নে, এগুলো ভাতের থেকে অনেক ভালো। মা আমাকে অনেক ভালোবাসতো। মা শুধু আমার জন্যই নূর মোহাম্মদকে বিয়ে করতে রাজি হয়েছিল। মা চেয়েছিল যাতে আমার পড়াশোনা ঠিক মতো হয় আর আমি মানুষের মতো মানুষ হই। কিন্তু নূর মোহাম্মদ মারা যাওয়ার পর তার ছেলেরা আমার পড়াশোনা বন্ধ করে দেয়। একদিন বাসায় মাংস রান্না হলো। মা আমাকে ভাত দাও মাংস দিয়ে। না বাবা, মাংস ভালো না, মাংস খেতে হয় না। কে বলেছে ভালো নয়? আমাকে নীলা বলে সে প্রতিদিন মাংস খায়। তাছাড়া আমিও তো আগে মাংস খেতাম। কি ভালো খেতে! আমি আর ভাতের মার খেতে পারবো না। চুপ কর, যা বলছি এই ভাতের মার খেয়ে নে। না, আমি খাবো না। এই বলে আমি বিছানাতে শুয়ে পড়লাম। মা কিছুক্ষণ ভেবে রুম থেকে চলে গেল। অনেকক্ষণ পর মা রুমে আসলো, হাতে ভাতের থালা। তার কাপড়ের আঁচল দিয়ে ডেকে আমাকে ডাকলো। খাবো না আমি। দেখ, তোর জন্য আমি ভাত আর মাংস এনেছি। সত্যি? উঠে দেখলাম মায়ের হাতে ভাত আর মাংস। তারপর মা আমার পাশে বসে ভাত মেখে যেই আমার মুখে দিবে তখনই কে যেন ঠাস করে মাকে থাপ্পড় দিল। আমি দেখলাম নূর মোহাম্মদের প্রথম স্ত্রী, তার নাম ছিল রানী। হারামজাদি, ভাত চুরি করছিস? মাংস খাবি তাই না? এই বলে মায়ের চুলের মুঠি ধরে মারতে লাগলো। আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তাই না? দাঁড়া। এই বলে আমাকেও মারতে লাগলো। দোহাই লাগে, আপনারা আমার ছেলেকে মারবেন না। চুরি আমি করেছি, আমাকে মারুন। এতদিন তোদের একবেলা ভাত দিতাম, আজ থেকে ভাত বন্ধ, শুধু ভাতের মার খেয়ে থাকবি। এই বলে চলে গেল। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা, এরা আমাদের সাথে এরকম করে কেন? মা কিছু না বলে শুধু কান্না করতো। আমিও কান্না করতে লাগলাম। এভাবেই 1 বছর কেটে গেল। এই 1 বছর আমাকে আর মাকে ভাত খেতে দিত না। মা বাসার সব কাজ করত, বিনিময় শুধু পেত ভাতের মার। আমি অনেক কান্না করতাম ভাতের জন্য, কিন্তু মা আমাকে ভাত দিতে পারতো না। কয়েকদিন আগে নীলাকে আমার সাথে দেখে নীলাকে অনেক মেরেছিল, আমাকেও মেরেছিল। সেই থেকে নীলাকে বাসা থেকে বের হতে দেয় না। আমি সারাদিন বটগাছের নিচে বসে থাকতাম। রনির এক ছেলে ছিল 4 বছর বয়স। একদিন আমি রুমে শুয়েছিলাম। রনির ছেলে আমার রুমে আসলো।
রুমে এসে একটা গ্লাস ফেলে দিয়ে ভেঙে ফেললো। আমার মাথা গরম হয়ে গেল। গ্লাসটা আমার অনেক প্রিয় ছিল। আমি একটা থাপ্পড় দিলাম। রনির ছেলে পড়ে গেল। পরে গ্লাসের কাচ শরীরের অনেক জায়গায় ঢুকে গেল। অনেক রক্ত বের হতে লাগলো। আমি রক্ত দেখে অনেক ভয় পেয়ে গেলাম। রনির ছেলেকে ধরেছি বলে একদিন আমাকে অনেক মেরেছিল, আর আজ তো রক্ত বের হয়ে গেল। আমি আর কিছু না ভেবে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি দেখলাম পিছনে রনির ভাই রবি আসছে। আমি কোনো দিকে না তাকিয়ে জোরে দৌড়াতে লাগলাম। অনেকক্ষণ পরে আমি খেয়াল করলাম আমি এক অচেনা জায়গায় চলে এসেছি। আমি চারপাশ দেখে কিছু চিনতে পারলাম না, কোথায় আছি কিছু জানি না। আমি চারপাশ দেখতে দেখতে কখন যে রাস্তার মধ্যে এসে পড়েছি খেয়ালই করিনি। হঠাৎ আমি কিসে যেন অনেক জোরে ধাক্কা খেলাম। আমার ঘুম ভেঙে গেল। ভাবতেছিলাম আমার অতীত। বাসের হেল্পার চিৎকার করে ডাকছে, কে মামা নামবেন না? বাস তো মণিপুর এসে পড়ছে। ও আচ্ছা আমি নামছি। এই বলে বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নামতে একজন কুলি আমার কাছে আসলো। সাহেব দেন, আপনার ব্যাগ দেন, আমি আপনারা গাড়িতে দিয়ে আসি। নিন। এই বলে কুলিকে দেখলাম। কুলিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই কুলি ছিল নূর মোহাম্মদের মেজো ছেলে রবি। আমি অবাক হয়ে গেলাম। আমার বাবার সকল সম্পদ তারা নিয়ে গিয়েছিল, মানে নূর মোহাম্মদের। এদের তো অনেক টাকা ছিল, আর আজ এরা কুলি। আমি তাদেরকে আমার পরিচয় বললাম না। আমি রবির পিছন পিছন হাঁটতে লাগলাম। আমি স্টেশন থেকে বের হয়ে একটা সিএনজির কাছে গেলাম। সিএনজি চালক দৌড়ে আমার কাছে আসলো। আমি সিএনজি চালককে দেখে কি বলবো বুঝতে পারছি না, কারণ সে নূর মোহাম্মদের বড় ছেলে রনি। সাহেব আসুন, আমার গাড়িতে আসুন। কই যাইবেন? আমি আপনারে নিয়ে যাবো। এখানের কোনো হোটেলে নিয়ে চলেন, রাতে থাকবো। সাহেব আমার টাকাটা? ও হ্যাঁ, তোমার কত টাকা? 50 টাকা। আমি রবিকে টাকা দিয়ে সিএনজিতে উঠে বসলাম। আমাকে রবি বা রনি কেউই চিনতে পারেনি, কারণ তারা আমাকে দেখেছে প্রায় 15 বছর আগে। আর আমাকে সাহেব বলার কারণ আমার গেট আপ সম্পূর্ণ চেঞ্জ করা। আমি অফিসারদের মতো ফর্মাল ড্রেস পরে আছি। এই রবি আর রনির আজ কি অবস্থা! আমার মাকে অত্যাচার করার শাস্তি তারা পাচ্ছে। তাদের অবস্থা আজ নিম্ন শ্রেণীর। সিএনজি করে এক হোটেলে আসলাম। আমি রনিকে ভাড়া দিয়ে হোটেলে চলে গেলাম। একটা রুম নিলাম রাত কাটানোর জন্য। কাল আমার মাকে খুঁজতে যাব। আমি হোটেলের বিছানাতে শুয়ে আমার অতীত আবার ভাবতে লাগলাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলাম। আমি নড়তে পারছি না, আমার সমস্ত শরীরে ব্যথা করছে। পাশে দেখলাম একজন মহিলা বসে আছে। আমার জ্ঞান ফিরতেই মহিলা ডাক্তারকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর রুমে 2 জন লোক আসলো। ডাক্তার আমার হাতে কি যেন করলো। ডোন্ট ওরি, হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস। আমি কাউকে চিনতে পারছি না। কে এরা? আমার মা কোথায়? আমি কোথায় আছি? আপনারা কারা আর আমি কোথায়? আল্লাহর রহমতে আজ 30 দিন পর তোমার জ্ঞান ফিরল, আর তুমি এখন আমেরিকাতে আছো। তুমি আমাদের গাড়ির সামনে ধাক্কা খাও। তোমার অবস্থাও অনেক খারাপ ছিল, তাই আমরা তোমাকে এখানে নিয়ে আসি। আমার মাথা অনেক ব্যথা করছে। আমি আর কিছু বললাম না। তুমি কে? আর তোমার মা বাবা কে? তুমি আমাদের গাড়ির সামনে আসলে কিভাবে? আমি ওই মহিলাকে আমার সব কিছু খুলে বললাম। আমি বললাম আমি অনেক বড় হতে চাই। তাহলে আজ থেকে তুমি আমাদের কাছেই থাকবে। আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আজ থেকে তুমি আমাদের ছেলে। হ্যাঁ ইসমাইল, আজ থেকে তুমি আমাদের ছেলে। আমার 2 চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষগুলো অনেক ভালো, আমাকে নিজের ছেলে বলেছে। এরপর আমি তাদের ছেলে হয়ে থাকি। পড়াশোনা শেষ করে আমি ভালো একটা কোম্পানিতে জব নেই। এভাবে আস্তে আস্তে আমার নিজের নামে কোম্পানি খুলি, আর আজকের অবস্থাতে আছি। বর্তমান আমি ঘুমিয়ে পড়লাম। সকালের মিষ্টি রোদ আমার গায়ে পড়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। সকালটা কি সুন্দর! এমনই যদি আমার জীবনটাও সুন্দর হতো, কি না ভালো হতো। এসব ভেবে আর লাভ নেই। আমি সকালে নাস্তা করে হোটেল থেকে বের হলাম। উদ্দেশ্য নূর মোহাম্মদের বাড়ি। হোটেল থেকে বের হয়ে দেখতে পেলাম রনি দাঁড়িয়ে আছে তার সিএনজি নিয়ে। আমাকে দেখেই এগিয়ে আসলো। সাহেব কোথায় যাইবেন? মণিপুর গ্রামে, আমাকে সেখানে নিয়ে চলুন। জি, আপনি উঠে বসুন। আমি সিএনজিতে উঠে বসলাম। রনি গাড়ি চালাচ্ছে। আচ্ছা, নূর মোহাম্মদকে চিনেন? হ্যাঁ সাহেব চিনি, কিন্তু সে তো অনেক আগে মারা গেছে। আমি জানি সে মারা গেছে। তার বাড়িতে আমাকে যেতে হবে। আমাকে সেখানে নিয়ে চলুন। আচ্ছা। রনি ভাবছে এত বড় লোক মানুষ আমাদের বাড়িতে কেন যাবে। আচ্ছা যাক, আগে পরে কি হয় তা দেখা যাবে। আমি কিছু বললাম না, আমার পরিচয় গোপনই থাক। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমি নূর মোহাম্মদের বাড়ি। এই বাড়িটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আমি বাড়ির ভিতরে ঢুকলাম, তখনই সাহেব এটা আমাদের বাড়ি। আপনি যে আমাদের বাড়ি আইছেন, আমি কি করব বুঝতে পারছি না। ওই চেয়ার নিয়ে আই। কিছুক্ষণের মধ্যে চেয়ার নিয়ে আসলো রনির বউ। সাথে দেখলাম রবি ও তার বউ আসছে। সাহেব আপনি আমাদের মতো গরিবদের বাড়ি কি জন্য আসছেন? আসলে
নূর মোহাম্মদের দ্বিতীয় স্ত্রীর ছেলে ইসমাইল মাহমুদের বন্ধু আমি। ইসমাইল আমাকে তার মাকে নিতে পাঠিয়েছে। আচ্ছা, সে কোথায়? রনি কিছু না বলে কান্না করতে লাগলো। কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? সে ঠিক আছে তো? আমরা অনেক বড় অন্যায় করেছি তার জন্য এবং তার ছেলের সাথে, এর জন্য আমাদের আজ এই অবস্থা। যেদিন তার ছেলে বাসা থেকে চলে যায় তার কিছুদিন পর আমরা তাকে বিভিন্নভাবে অত্যাচার করে বাসা থেকে বের করে দিই। আপনারা মানুষ, একজন মানুষের সাথে এরকম আপনারা কিভাবে করতে পারেন? এখন উনি কোথায়? আমরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম। তাদের উপর অত্যাচার করার পর আমরা তাকে বাসা থেকে বের করে দিই। সে আমাদের এলাকায় মাস্টার বাড়িতে আছে। আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। আমাদের সব শেষ। এখন আমরা রাস্তার দিনমজুর। জানেন, আমার মা অনেক ঘৃণা করত ইসমাইলের মাকে, আর আসছে প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। আচ্ছা, আমাকে মাস্টারের বাড়ি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। আমরা চাই সে যেন ভালো থাকে তার সন্তানের কাছে। আর ইসমাইলকে বলবেন আমাদের মাফ করে দিতে। আমি আর কিছু বললাম না, সেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। মাস্টারের বাড়ি যাচ্ছি। অবশেষে মাস্টারের বাড়ি আসলাম। রনি মাস্টারকে ডাক দিল। রনি, কি ব্যাপার এত সকালে আমার বাড়ি? আসলে শহর থেকে ইসমাইলের বন্ধু এসেছে ইসমাইলের মাকে নিয়ে যেতে। ওই যে উনি। আমি মাস্টারের কাছে গেলাম। রনিকে কিছু টাকা দিয়ে চলে যেতে বললাম। আরে, এত টাকা আমাকে কেন দিচ্ছেন? রেখে দিন। আমি আর কিছু না বলে মাস্টারের কাছে গেলাম। উনি কোথায়? যখন রনি ও তার পরিবার ইসমাইলের মাকে বাসা থেকে বের করে দেয়, তখন সে আমাদের বাসায় এসে কাজের মহিলার কাজ করত। জানো, সে এই গ্রাম থেকে চলে যেতে পারত, কিন্তু যায়নি। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম সে কেন যায় না। সে বলেছিল আমার ছেলে আসবে, এই গ্রামে খুঁজতে আসবে। যদি আমি এখান থেকে চলে যাই, আমাকে আমার ছেলে পাবে কোথায়? জানো, সে এখনো ইসমাইলের জন্য কান্না করে। কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, তাই আমরা তাকে আমাদের এখানেই রেখে দিই। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমার মা আমার জন্য অন্ধ হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করেছে। আমি কিছু বলতে পারছি না, আমি চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কি হলো বাবা, তুমি কান্না করছো কেন? উনি কোথায়? মাস্টার আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি চলে গেলাম। রুমে ঢুকে দেখলাম মা জায়নামাজে বসে মোনাজাত ধরে বলছে, আল্লাহ, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি মরার আগে একবার আমার ছেলের সাথে যেন কথা বলতে পারি। আমার কি যে কষ্ট হচ্ছে। আমি ভিতরে যাওয়ার সময় পাশের গ্লাসটা আমার সাথে বেজে পড়ে গেল। কে কে ওখানে? আমি মায়ের সামনে, তাও আমাকে দেখতে পারছে না। 15 বছর পর মাকে এই অবস্থায় দেখে আর ঠিক থাকতে পারলাম না। মা মা বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মা, ও মা। কে তুমি বাবা, আমাকে মা বলছো? মা, আমি তোমার ছেলে ইসমাইল। কে ইসমাইল? বাবা, তুই এসেছিস? এই, কে কোথায় আছিস? দেখে যা, আমার ইসমাইল এসেছে। বলেছিলাম না আমার ছেলে ইসমাইল আসবে। এই বলে মা কান্না করতে লাগলো। এদিকে মায়ের চিৎকার শুনে মাস্টার ভিতরে এসে দেখলো মা এখন থেকে আর কান্না করবে না। আমি তো চলে এসেছি, এখন কান্না করছো কেন? বাবা, এটা খুশির কান্না। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তুমি ইসমাইল? হ্যাঁ, আমি ইসমাইল। মাস্টার তাড়াতাড়ি সেই রুম থেকে বের হয়ে গেল। বাবা ইসমাইল, জানিস আমি তোর জন্য অনেক দোয়া করেছি যাতে তোকে আমার কোলে ফিরিয়ে দেয়। যদি আমি তোকে দেখতে পারতাম। তুই অনেক বড় হয়েছিস না? আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে ছেড়ে যাব না। এবার আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তার আগে তোমার চোখ ভালো করব, তুমি সব আগের মতো দেখতে পারবা। সত্যি বাবা, আমি আবার দেখতে পারবো। আমি তোকে দেখতে পারবো। হ্যাঁ মা, তুমি দেখতে পারবে। তুই যে বললি তোর বাসা আসলো কোথা থেকে? মা, আমি এখন আর ছোট নেই। আমার নিজের কোম্পানি আছে, নিজের বাড়ি গাড়ি সব আছে। আমি সেখানে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। এর মধ্যে বাহিরে অনেক মানুষের কথা শুনতে পেলাম। আমি মাকে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলাম মাস্টারের বাড়িতে অনেক মানুষ, আর তাদের মধ্যে নূর মোহাম্মদের 3 ছেলেরা আর তার স্ত্রী আর সন্তানরাও আছে। আমাকে দেখে তারা দৌড়ে আসলো, আমার পায়ের কাছে বসে পড়লো। আমাদের মাফ করে দাও ইসমাইল। আমাদের মাফ না করলে যে আমরা মরেও শান্তি পাবো না। জানি আমরা অনেক অন্যায় করেছি, তবুও আমাদের মাফ করে দাও। আরে উঠুন, আপনারা আমার বড় ভাই, আপনাদের আমি মাফ করে দিয়েছি। আমি আমার মাকে নিতে এসেছি শুধু।
আপনাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। আসলে তাদের শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নিজেরা এখন অনেক শাস্তি পেয়েছে আর নিজেদের ভুলের কারণে অনুতাপে পড়ছে, তাই মাফ করে দিলাম সবাইকে। একপাশেই দেখলাম নূর মোহাম্মদের প্রথম স্ত্রী একটা হুইল চেয়ারে বসে আছে। আমি তার কাছে গেলাম। তাকে ডাক্তার দেখাননি? অনেক জায়গায় ডেকেছি, কিন্তু সবাই বলেছে সে আর ভালো হবে না। আমি আর কিছু বললাম না। দেখলাম সে আমার সাথে কথা বলতে চাচ্ছে, মুখ নাড়ছে কিন্তু কথা বলতে পারছে না। আল্লাহ কাকে কিভাবে তার পাপের শাস্তি দেয় তা কেউ জানে না। কেউ আখিরাতে শাস্তি পায়, কেউ দুনিয়াতে শাস্তি পেতে পেতে মারা যায়, যার প্রমাণ এই মহিলা। নূর মোহাম্মদের 3 ছেলে আমার মায়ের কাছে মাপ চেয়ে নিল, আর আমি গ্রামের সবার সাথে কথা বললাম। সবাই আমাকে দেখে অবাক হয়েছে বটে, কারণ আমি আর আগের ইসমাইল না। মাস্টার মশাই আমার মায়ের জন্য অনেক করেছে, তাই আমি আসলে আমার মাকে নিয়ে আমেরিকা চলে যেতে চাই। সেখানে ভালো ডাক্তার দেখিয়ে মায়ের চোখের অপারেশন করতে হবে। তাহলে তো ভালোই, সে আবার নতুন করে দেখতে পারবে। এ তো অনেক খুশির সংবাদ। আপনি আমার মায়ের অনেক খেয়াল রেখেছেন, আমার মাকে আশ্রয় দিয়েছেন। সে অন্ধ হয়ে যাওয়ার পরও আমার মাকে আপনার বাড়িতে রেখেছেন। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, তবে আপনাকে আমি ছোট করব না। আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিব। বলুন আপনি কি চান? এ কি বলছো বাবা? আমি মানুষ হিসেবে একটা মানুষকে সাহায্য করেছি, এর জন্য আমি কিছু নিতে পারবো না। মনে করেন আপনার ছেলে আপনাকে কিছু দিচ্ছে, আপনি প্লিজ না করবেন না? দেখো বাবা, আমার কিছু দরকার নেই। আমি চাই তুমি তোমার মাকে নিয়ে ভালো থাকো। আর যদি দিতে চাও তবে আমাদের গ্রামের স্কুলটার ভালো ভবন নেই, যদি পারো ভালো একটা ভবন করে দিতে পারো। আপনার মতো মানুষ হয় না যে সবসময় মানুষের ভালো চাই। আমি স্কুলের জন্য নতুন ভবন করে দিব। আল্লাহ তোমার ভালো করুক। আমি এরপর সবার সাথে কথা বললাম, এক এক করে সবাই চলে গেল। আমি বিকালবেলা এলাকাটা ঘুরতে বের হলাম। 15 বছর পর এই এলাকাতে আসলাম। আমি নদীর দিকে যাচ্ছি আর মনে মনে নীলার কথা ভাবছি। কতই না ঘুরেছি এই রাস্তায়। সেই ছোটবেলা আমাকে অনেক মারতো নীলার বাবা আকরাম খান। আমি নীলার সাথে খেলতাম বলে অনেক অপমান করত, ছোট লোক বলে গালি দিত, আর নীলাকেও আটকে রাখত। নীলা এখন হয়তো 2 বাচ্চার মা হয়ে গেছে। গ্রামের মেয়ে তো। আমি সেই নদীর পাড়ে চলে আসলাম। আমার ছোটবেলার খেলার স্থান বটগাছটার কাছে আসতেই দেখলাম কেউ একজন বটগাছের নিচে বসে আছে, সাদা কাপড় পরে। সে অন্যদিকে ঘুরেছিল, তাই আমি তার মুখ দেখতে পারছিলাম না। আমি একটু কাছে গিয়ে, কে ওখানে? মেয়েটা মনে হলো চমকে গেল, তাড়াতাড়ি ঘুমটা ভালো মতো দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি পিছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু সে দাঁড়ালো না। আমি একজনকে, আচ্ছা ভাই, ওই যে মেয়েটা যাচ্ছে সে কে? বারবার ডাকলাম তবুও থামলো না। ওই মেয়েটা থেকে দূরে থাকবেন সাহেব। মেয়েটা অলক্ষণে, যার সাথে দেখা হবে তারই বিপদ হবে। জানেন সাহেব, মেয়েটার বিয়ের দিন যখন মেয়েটাকে তার জামাই বাড়ি নিয়ে যাইতেছিল, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে জামাই সহ সবাই ময়রা যায়, শুধু ওই মাইয়া বেঁচে আছে। শুধু তাই নয়, মেয়েটা ভালো না, যার সামনে যায় সেই মারা যায়, এই জন্য কারো সামনে আসে না। কি বলছেন এসব আজে বাজে কথা? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এতে মেয়েটার দোষ কি? আপনারা গ্রামের মানুষ এখনো কুসংস্কারের বিশ্বাস করেন? আসলে আপনারা প্রযুক্তি থেকে অনেক দূরে আছেন। তো মেয়েটা এখানে আসে কেন? আর কে এই মেয়ে? মেয়েটা হলো আকরাম খানের মেয়ে, আর মেয়েটা প্রতিদিনই এখানে আসে। কি? আকরাম খানের মেয়ে? নীলা নাম ওর? হ্যাঁ। আমি এবার সব বুঝতে পারলাম, মেয়েটা নীলাই ছিল। নীলার জীবনেও অনেক করুণ কাহিনী ঘটে গেছে। না, নীলা এখানে এসে বসে থাকতো। নীলার আমাকে মনে আছে, আর আমি স্বার্থপরের মতো নীলাকে ভুলে গেলাম। ছি, আমি এটা কিভাবে করলাম? আমাকে নীলার কাছে যেতে হবে, নীলাকেও আমার সাথে নিয়ে যাব। আচ্ছা, আকরাম সাহেবের বাসা কোথায়? সামনে গিয়ে বাঁ দিকের প্রথম বাড়িটা। আমি কিছু না বলে তাড়াতাড়ি যেতে লাগলাম। আমি নীলাদের বাড়িতে যেয়ে অবাক হয়ে গেলাম। আকরাম খানের বাড়ি এখন ভাঙা, চোরা কাঠের তৈরি। সামনে দেখলাম আকরাম খান চেয়ারে বসে আছে। তার অবস্থা অনেক খারাপ, সম্পূর্ণ রোগা অবস্থাতে আছে। আমি সালাম দিলাম। সে সালামের জবাব নিয়ে, কে তুমি? আমি সেই যাকে আপনি অনেক মেরেছেন ছোটবেলা আপনার মেয়ের সাথে খেলতাম বলে। আমি সেই ইসমাইল মাহমুদ, যার জন্য আপনি আপনার মেয়েকে ঘরে আটকে রাখতেন। বাবা, আমাকে মাফ করে দাও। আমি ছোটবেলায়
তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, আর আজ তার ফল পাচ্ছি। আমার সব হারিয়ে আমি আজ পথে। টাকায় মানুষের সব নয়, জানো বাবা। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই, কিন্তু আমি তার বিয়ে জোর করে অন্য জায়গায় দিয়ে দেই। কিন্তু কি কপাল আমার, মেয়েটা এখন সবার কাছে অলক্ষণে। আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমি কি বলবো বুঝতেছি না। অনেক খারাপ লাগছে নীলার জন্য। নীলা আমাকে ভালোবাসতো, আর আমি কিনা নীলার কথা মনেই করিনি। যত যাই হোক, নীলাকেই আমি বিয়ে করব। আজকে আমার সব আছে, গাড়ি বাড়ি টাকা সব আছে। এখন আমি যদি আপনার মেয়েকে চাই, আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক অন্যায় করেছি আমার মেয়ের সাথে। আমার মেয়ের মন ভেঙে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি টাকার অহংকার করলে কি হয়। আজ আর আমি তোমাকে আটকাবো না। তুমি যাও, তোমার ভালোবাসাকে নিয়ে যাও। আমার মেয়ের সুখই আমার সুখ। নীলা কোথায়? ওই রুমে সারাদিন ওই রুমেই থাকে। আমি সেই রুমের কাছে চলে গেলাম যেখানে নীলা থাকে। আমি বাহির থেকে, নীলা, নীলা, দরজা খোলো। নীলা, আপনি এখান থেকে চলে যান। আমি আপনার সামনে আসলে আপনার ক্ষতি হবে। আমি অপয়া। তুমি সবার কাছে যা খুশি তাই হও, কিন্তু আমার কাছে আমার ছোটবেলার সেই খেলার সাথী, যে কিনা আমার সাথে সারা দিন থাকতো, আমার সাথে খেলতো, আমার সাথেই দুষ্টামি করতো। কি হলো নীলা, কথা বলো, বাহিরে এসো। আপনি কেন বুঝতে পারছেন না? আমি অপয়া। আমি আপনার সামনে আসলে আপনার ক্ষতি হবে। তুমি আসবে না? আচ্ছা, আমি 5 পর্যন্ত বলবো। এর মধ্যে যদি তুমি রুম থেকে না আসো, তাহলে আমি নিজের হাত কেটে ফেলবো। প্লিজ এসব করবেন না। আমি আসতে পারবো না। 1, প্লিজ 2, প্লিজ কিছু করবেন না। 3। আমি 3 বলার সাথে সাথে দরজা খুলে বাইরে এসে আমার হাত থেকে ছুরি নিয়ে আবার রুমে ঢুকে গেল। কিন্তু আমি এবার নীলার সাথে ওর রুমে ঢুকে পড়লাম। দেখলাম নীলা বিছানায় বসে কান্না করছে। কি টানা টানা চোখ, সাদা শাড়িতে একদম সাদা পরীর মতো লাগছে। অনেক কান্না করেছে, চোখ সম্পূর্ণ লাল হয়ে রয়েছে। আমি নীলার কাছে গেলাম। নীলা, আমি তোমাকে এত ডাকলাম, তুমি না শুনে কেন চলে আসলা? আমি অনেক আগেই জেনেছি আপনি এসেছেন, কিন্তু যাইনি আপনার ক্ষতি হবে বলে। আর আমি আপনার কোনো ক্ষতি চাই না। আমাকে অনেক ভালোবাসো তাই না? তোমাকে ভালোবাসার একটু সুযোগ দিবে? ছোটবেলায় খেলার কথা যখন মনে পড়তো, তখন তোমার কথা মনে পড়তো। যখন একটু বড় হলাম, বুঝতে পারলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। হবে কি আমার বাকি জীবন চলার সাথী? নীলা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবতেই পারছে না। শুধু নীলার 2 চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি এগুলা দুঃখের কান্না নয়, সুখের কান্না। এত বছর পর ভালোবাসার মানুষকে পাওয়ার কান্না। আমি অপয়া, আপনাকে বিয়ে করতে পারবো না। এতে আপনার ক্ষতি হবে। চুপ, আর একবার এই কথা বলবে না। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, তা যদি হয় 1 দিন বা 1 মিনিট। নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো আমার সাথে, যেখানে এই লোক থাকবে না, থাকবে না কোনো সমালোচনা। আমি আমার মাকে আর তোমাকে নিয়ে আবার আমেরিকা চলে যাব। নীলা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আপনাকে অনেক ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে আমার মনে শুধু আপনি আছেন। আমার আজ অনেক ভালো লাগছে। নিজের মাকে ফিরে পেলাম ছোটবেলার খেলার সাথী আর ভালোবাসাকে। আমি 2 দিন পর নীলাকে বিয়ে করলাম। তার 1 দিন পরই আমি, মা আর নীলা আমেরিকা চলে গেলাম। সেখানে মায়ের চোখে চিকিৎসা করালাম। মা আবার দেখতে পেল আমাদেরকে। অবশেষে আমার সব সুখ খুঁজে পেলাম। আমি জীবন, আমার পালক বাবা মা, নিজের মা আর নীলাকে নিয়ে অনেক সুখে শান্তিতে কাটছে।